তা সেদিন দীপশিখাই সোমনাথের উদ্দেশ্যে বললে, আরে মশাই, ভালো করে বসুন তো, আমার গায়ে গা ঠেকলে আপনার ভার্জিনিটি নষ্ট হবে না। সেই শুনে সারা গাড়ি ভর্তি মহিলার দল হা হা হি হি করে বিশ্রী হাসিতে হুল্লোড় শুরু করে দিল। সুমনা চিৎকার করেই দীপশিখাকে জিজ্ঞেস করলে, আচ্ছা, সোমনাথবাবু যে এখনো ভার্জিন, তুই জানলি কি করে? দীপশিখা সপ্রতিভ উত্তর দিল, আন্দাজে বলছি, তবে তোরা চাইলে সোমনাথবাবুর পারমিশন নিয়ে আমি সেটা পরীক্ষা করে দেখতে পারি। সোমনাথ, এই গল্পের নায়ক সোমনাথ। একটা ছোটোখাটো অফিসে ছোটোখাটো চাকরি করে। তার জীবনের স্বপ্ন সে একজন লেখক হবে, কিন্তু তার গল্পগুলো একটাও সার্থক গল্প হয়ে উঠতে পারে না। সে অনেক ভেবেচিন্তে দেখেছে, যে গল্পে মাত্র একটা দুটো খুন, সে গল্প আজকের দিনের পাঠক পছন্দ করে না। এখন সিরিয়াল কিলারের যুগ। সাসপেন্স থ্রিলার চাই, যেটা নিয়ে ওয়েব সিরিজ হতে পারে। প্রতি এপিসোডে থাকবে একটা দুটো করে খুন, আর সঙ্গে রগরগে সেক্স। মিষ্টি প্রেমের অনুষঙ্গে ফুল প্রজাপতি দিয়ে মিলনের দৃশ্য আজকের যুগে অচল। চাই বন্য প্রেম, অসমবয়সী পরকীয়া, চাই রক্ত, চাই ড্রাগস আর মানসিক বিকার। কি করবে সোমনাথ? সবসময় লেখার জন্য হাত নিষ্পিস করে। লেখেও কবিতা, গল্প, ছোট উপন্যাস। দু চারটে কম নামি পত্রিকাতে ছাপাও হয়েছে, কিন্তু লেখক বলে পরিচিতি হয়নি। কজনই বা জানে তার নাম? একটা ছোটোখাটো বেসরকারি চাকরি করে সোমনাথ। কাজটা কেরানির। বিয়ে থা করেনি, সামর্থ্যে বা সাহসে কুলোয়নি। কলকাতার শহরতলির এক কামরার ঘরে ভাড়া থাকে। গ্রামে আছে বাবা মা, মাঝে মাঝে যায়। বয়স 30 পেরোলো। মাতাই বিয়ের কথা বলেন, কিন্তু ওই নিস্তরঙ্গ জীবন তার। দৈনন্দিন অভাব আছে, জটিলতা নেই। প্রেমের অভিজ্ঞতা নেই, নেই কোনো দুঃসাহসী অতীত। ব্যক্তি জীবনে হঠাৎ কোনো সারপ্রাইজ আসবে লটারির টিকিটের মতো, সে সম্ভাবনাও নেই। কিন্তু বিখ্যাত হবার খুব ইচ্ছে তার। কিন্তু কিভাবে বিখ্যাত হবে সে? লিখে কি বিখ্যাত হওয়া যায়? নিজেকেই প্রশ্ন করে সে। পুরস্কার পাবে বা ভীষণ বড়লোক হবে লিখে তেমন ইচ্ছে নয়, কিন্তু বাংলাদেশের কিছু মানুষ যদি জানতে পারে সোমনাথ সরকার একজন লেখক, তার গল্প নিয়ে সিনেমা হচ্ছে, সাহিত্য সভায় তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এমন স্বপ্ন দেখতে সে ভালোবাসে। স্বপ্নে আরও দেখে একটা ভক্ত পাঠককুল তৈরি হয়েছে তার, যার মধ্যে আছে সুন্দরী যুবতী, এমনকি তাদের মাসি পিসির দলও। ইচ্ছে থাকলে কি হবে, তার লেখায় সেই আগুন নেই। লেখার ভঙ্গি সাবলীল হলেও গল্পগুলোই দুর্বল। কবিতাতেও চাঁদ, তারা, কৃত্রিম বিষাদ। ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলে প্রেম, বিরহ, বিষাদ, খুন, পরকীয়া, রহস্য, রোমাঞ্চ কোনো কিছুই পাঠকের মন ছুঁতে পারে না। শুধু কল্পনা শক্তি দিয়ে গল্পের জাল বুনবে এতটা প্রতিভা যে তার নেই, সে কথা সোমনাথ নিজে জেনে গেছে এতদিনে। তবু মন মানে না। অনেক ভেবে সোমনাথ তাই ঠিক করলো অভিজ্ঞতা অর্জন করতে হবে। তারপর এমন লেখা সে লিখবে যাতে তাক লেগে যাবে পাঠককুলের। ফোন আসবে ওয়েব সিরিজের প্রযোজক পরিচালকদেরও। কিন্তু কি করা যায় অভিজ্ঞতা অর্জনে? পরকীয়া? নাইট পার্টিতে গিয়ে অচেনা লোকের সঙ্গে পরিচয় করে অপরাধীদের সান্নিধ্য লাভ? ড্রাগ বা চোরাচালানকারীদের সাথে যোগাযোগ তৈরি করা? কিন্তু ইচ্ছে করলেই তো আর পরকীয়া করা যায় না, বা নাইট পার্টিতে চলে গেলেই হয় না অপরাধীদের সঙ্গে বন্ধুত্ব। রাজনীতি করলে অনেক অভিজ্ঞতা হতে পারে, তবে তাতে পরিশ্রম আর ঝামেলা বেশি। আর রাজনীতি করতে গেলে পাত্তাই বা পাবে কেন? তাই জীবন যেমন চলছিল তেমনি চলতে লাগলো। তারপর একদিনই হঠাৎ একটা ঘটনা ঘটল, আর বদলে গেল সোমনাথের জীবন। হ্যাঁ, একটু সাহস করে শুরু করেছিল, তারপর যা কিছু হয়েছে তার সবটাই প্রতিবর্ত ক্রিয়ায়। সোমনাথের অফিস সেক্টর 5-এ। 3টে স্টেশন এসে অফিসের টাটা সময় 8-9 জন কলিগের সাথে অফিস যায় রোজ। বেশিরভাগ কলিগই মহিলা, 27 থেকে 57। মুখচোরা সোমনাথ পিছনের দিকে গুটিসুটি হয়ে বসে অফিস যায়। কলিগদের পরচর্চা পরনিন্দায় অংশ নেয় না, কিন্তু মন দিয়ে শোনে। বুঝতে পারে এই আলোচনাতে অনেক গল্পের খোরাক আছে, কিন্তু পুরো গল্পটা সে খাড়া করতে পারে না। হয়তো কল্পনা শক্তির অভাব। একদিন হয়েছে কি, দীপশিখার পাশে বসেছে সোমনাথ, সুমোর পিছনের সিটে। দীপশিখা তো পুরো জ্বলন্ত শিখা, সব কিছুই তার বেশি বেশি, আর তার সঙ্গে উত্তাপ। মুখটা খুব সুন্দর নয়, কিন্তু শরীর
যৌন আবেদনে ভরপুর। 30 বছর বয়সে তার প্রেমিকের অভাব নেই। একসঙ্গে 3-4 জনকে ঘোল খাওয়ায় সে। আর সে কথা রাগঢাক না করেই বলে বেড়ায়। এমনিতে বিবাহ বিচ্ছিন্না একটা 6 বছরের বাচ্চা মেয়েও আছে। সেই বাচ্চা মেয়ে বেশিরভাগ দিনই মামা বাড়িতে থাকে। আর দীপশিখার ফ্ল্যাটে সপ্তাহান্তে চলে মোচ্ছব। সেখানে কোনো কোনো দিন 2-3 জন প্রেমিকও একসাথে আসে। কোনো কোনো প্রেমিক অন্য গার্লফ্রেন্ডকেও সঙ্গে আনে। মানে ঘেঁটে হয়ে থাকে দীপশিখার ফ্ল্যাটের মোচ্ছবগুলো। কলিগদের আলোচনা থেকে এসব জেনেছে সোমনাথ। হেন দীপশিখার পাশে এক গাড়িতে বসলে সোমনাথের মতো ছেলে আরও গুটিয়ে যাবে, সেটাই স্বাভাবিক। তা সেদিন দীপশিখাই সোমনাথের উদ্দেশ্যে বললে, আরে মশাই, ভালো করে বসুন তো, আমার গায়ে গা ঠেকলে আপনার ভার্জিনিটি নষ্ট হবে না। সেই শুনে সারা গাড়ি ভর্তি মহিলার দল হা হা হি হি করে বিশ্রী হাসিতে হুল্লোড় শুরু করে দিল। সুমনা চিৎকার করেই দীপশিখাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, সোমনাথ বাবু যে এখনো ভার্জিন, তুই জানলি কি করে? দীপশিখা সপ্রতিভ উত্তর দিল, আন্দাজে বলছি, তবে তোরা চাইলে সোমনাথবাবুর পারমিশন নিয়ে আমি সেটা পরীক্ষা করে দেখতে পারি। সোমনাথের তো লজ্জায় লাল হয়ে যাবার কথা, কিন্তু সে লজ্জা নয়। দীপশিখার কথা শুনে অদ্ভুত এক উত্তেজনা অনুভব করলো। মুখে কিছু বলল না। অফিস পৌঁছানো পর্যন্ত চুপচাপই থাকলো। আর অফিসে এসে গুটি গুটি পায়ে নিজের কাজের জায়গায় চলে গেল। হাজার চেষ্টা করেও অবশ্য কাজে মন বসাতে পারল না। লাঞ্চের সময় হঠাৎই দীপশিখার মুখোমুখি হতে সে চোখ না নামিয়ে দীপশিখার দিকে এক দৃষ্টে তাকালো। কি মনে করে দীপশিখা তখন এগিয়ে এসে বলল, সরি সোমনাথবাবু, কিছু মনে করবেন না, গাড়িতে নেহাতি মজা করছিলাম। আমি জানি আপনি লেখক মানুষ, ভীষণ সেনসিটিভ। আমরা এলেবেলে, কিন্তু আপনাকে আঘাত করার ইচ্ছে ছিল না। খারাপ লাগলে মাফ করে দেবেন প্লিজ। সোমনাথের মনে হলো শেষের কথাগুলো বলতে বলতে দীপশিখার চোখগুলো যেন ছলছল করে উঠল। সোমনাথ অনেকটা স্বগতোক্তির মতো বলল, না না, কিছু মনে করিনি, আর যা বলেছেন ঠিকই বলেছেন। তারপর আরও আস্তে আস্তে যে কথাগুলো বলল সেটা নিজের কানেই কেমন যেন অস্বাভাবিক শোনালো। নেবেন নাকি আমার ভার্জিনিটির পরীক্ষা? কবে আসবো বলুন আপনার ফ্ল্যাটে? দীপশিখা অবাক হয়ে গেল সোমনাথের কথা শুনে। বিশ্বাসই করল না সোমনাথের মতো গোবেচারা মানুষ এত সহজভাবে এই রকম কথা একজন মহিলাকে বলতে পারে। কোনো উত্তর না দিয়ে একরকম পালালো দীপশিখা সোমনাথের কাছ থেকে। সোমনাথ মনে মনে ভাবল, এই সুযোগ হাতছাড়া করা যাবে না কিছুতেই। এক অদ্ভুত উত্তেজনাও অনুভব করলো সারা শরীরে। শুধু গল্পের প্রয়োজনে নয়, দীপশিখাকে তার প্রয়োজন নিজেকে চেনার জন্যেও। পরের দিন থেকে সে দেখলো দীপশিখা তাকে এড়িয়ে চলছে। সোমনাথ সেই একইভাবে গাড়িতে বসলো, কিন্তু কেউ আজ আর তাকে কোনো আওয়াজ দিল না। সবাই অন্য গল্পে মত্ত। হয়তো কালকের মজা আজ আর কারো স্মৃতিতেই নেই, রয়ে গেছে শুধু সোমনাথের মনে। আর হ্যাঁ, দীপশিখার মনেও। সোমনাথ দীপশিখার দিকে তাকালেও দীপশিখা তার দিকে একবারও তাকাচ্ছে না। পরের প্রায় 1 সপ্তাহ এইভাবেই কাটলো। তারপর একদিন সোমনাথ লক্ষ্য করলো অফিস শেষ হবার একটু আগেই দীপশিখা বেরিয়ে পড়ল। পরের 3 দিন ছুটি। সোমনাথ মনে মনে হিসেব করলো নিশ্চয়ই দীপশিখা ছুটি কাটাতে কোনো শর্ট ট্যুরে যাবে, তাই আগে বেরিয়ে গেল। সোমনাথেরও কাজ শেষ, অফিসে বসে টাইম কিল করছিল জাস্ট। সেও দীপশিখার বেরোনার 5 মিনিট পরেই বেরিয়ে পড়ল। তাকে জানতে হবে দীপশিখা কোথায় যাবে, কার সাথে যাবে। সোমনাথের অফিস থেকে বের হওয়া কেউ নজর করল না। দীপশিখা কোথায় যাবে আর কার সাথে, সেটা সোমনাথকে আজ জানতেই হবে। এক অদ্ভুত উত্তেজনা সোমনাথের সারা শরীর জুড়ে। অফিস থেকে বেরিয়ে কলেজ মোড়ে এসে দেখল দীপশিখা রাস্তার একপাশে দাঁড়িয়ে কারোর জন্যে অপেক্ষা করছে যেন। কিছুটা দূরে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো সোমনাথ। কিছুক্ষণ পরে একটা কালো এসইউভি এলো দীপশিখা যেখানে দাঁড়িয়েছিল তার সামনের রাস্তায়। দিক থেকেই সোমনাথ দেখলো গাড়ির ভেতর জোনা কয়েক ছেলে মেয়ে। দীপশিখা গাড়িতে উঠে পড়লো আর গাড়ি চলতে শুরু করলো। সাথে সাথেই একটা হলুদ ট্যাক্সি ছিল সোমনাথের সামনে।
সোমনাথ সেই ট্যাক্সিতে চড়ে ড্রাইভারকে বলল, ওই গাড়িটার পেছন পেছন চলো, মিটারের চেয়ে 100 বেশি দেব। ড্রাইভার কি ভেবে গাড়ি স্টার্ট দিল। মিনিট 45 পর গাড়ি যেখানে এলো সেটা দীপশিখারই পাড়া। সোমনাথ কখনো আসেনি, কিন্তু অফিসের আলোচনায় জানে দীপশিখা এই পশ এরিয়ার অভিজাত আবাসনে থাকে। দীপশিখারা গাড়ি থেকে নামতে সোমনাথও নেমে পড়ল। তারপর পায়ে পায়ে অনুসরণ করে দেখলো দীপশিখারা ঠিক কোথায় যায়। কিন্তু আবাসনে ঢোকার মুখে তাকে আটকে দিল আবাসনের সিকিউরিটি গার্ড। মুখচোরা সোমনাথ সপ্রতিভ হয়ে বলল সে দীপশিখার সঙ্গেই আসছিল, পিছিয়ে পড়েছে আস্তে আস্তে। দীপশিখাকে চিনত সেই গার্ড, আর জানতো দীপশিখার অনেক বন্ধুই মাঝে মাঝে এখানে আসে। তাই সে আর আপত্তি জানালো না। গার্ডের কাছ থেকেই সোমনাথ জেনে নিল দীপশিখার ফ্ল্যাট নাম্বার। তারপর কিছুটা সময় ওয়েট করে সোজা দীপশিখার ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজালো। দীপশিখাই দরজা খুললো, আর প্রচন্ড অবাক হয়ে গেল সোমনাথকে দেখে। অনেকটা জোরেই সোমনাথ বলল, এই দিকেই এসেছিলাম, আপনি বলেছিলেন এইখানে থাকেন, তাই হ্যালো বলতে এলাম। দীপশিখা না বুঝেও সবকিছু বুঝে গেল, কিন্তু কি বলবে সে? কিছু বলতে গেলেই একটা সিন ক্রিয়েট হয়ে যেতে পারে। অগত্যা সেও স্মার্ট হয়ে সোমনাথকে ঘরে আসতে বলল। ঘরে ঢুকে বন্ধুদের সাথে সোমনাথের পরিচয় করিয়ে দিল কলিগ হিসাবে। সেই সঙ্গে লেখক এই জাতীয় কিছু বিশেষণ যোগ করলো সোমনাথ সম্বন্ধে। ঘরের অন্যরা কেউ তাকে আগে থেকে চিনত না, তবে তারা সবাই বেশ আধুনিক এবং কিছুতেই অবাক না হওয়া ধরনের। একজন কম বয়সী মেয়ে এগিয়ে এসে সোমনাথের সঙ্গে করমর্দন করে বলল, ভালোই হলো, আমরা 3জন মেয়ে আর 2জন ছেলে ছিলাম, আপনি আসতে সমান সমান হয়ে গেল, এবার পার্টি জমে যাবে। দীপশিখা ছাড়া সবাই হই হই করে উঠল। দীপশিখা যেন কোনো একটা বিপদের আশঙ্কায় চুপ করে রইল, কিন্তু তার নীরবতা কেউ লক্ষ্য করল না সোমনাথ ছাড়া। একটু কঠিন গলায় দীপশিখা বলল, সোমনাথ বাবু, আজ কিন্তু চা কফি নয়, আজ আমাদের হার্ড ড্রিঙ্কসের পার্টি, আপনার ওসব চলে তো? সোমনাথ আজ মরিয়া, বললে চালালেই চলবে। অপু নামের ছেলেটা বলল, আরে দাদা, ভদকা খেয়ে আপনি কবিতা বলবেন আর আমরা ড্যান্স করব। খিলখিল করে হেসে উঠল দীপশিখার 2 বান্ধবী। বোতল খোলা হলো, সঙ্গে চিকেন কাবাবের চাট আর মৃদু ওয়েস্টার্ন মিউজিক। 3 পেগ করে খাবার পর সোমনাথের মেজাজও বেশ ফুরফুরে হয়ে গেল। দেখলো দীপশিখা ছাড়া সবাই মদ্যপানের পুরো মজা নিচ্ছে। কিছুক্ষণ পর অপু বলে উঠল, দীপা, খুব গরম লাগছে, জামাটা খুলতে পারি? সুমনা নামের মেয়েটা তখন হেসে গড়িয়ে পড়ে বলল, দীপার জামা যখন তুই খুলিস তখন তুই দীপার পারমিশন নিস না, আর এখন তুই নিজের জামা খুলতে ওর পারমিশন নিচ্ছিস? আয়, আমি তোর জামা প্যান্ট সব খুলে দিচ্ছি, আর দীপা আজ সোমনাথ বাবুর সামনে কিছু খুলবে না, তুই বরং আমার জামাটা খুলতে সাহায্য কর। আবার সবার হাসি, দীপশিখা ছাড়া। এতক্ষণ বেশ মজা পেলেও জামা কাপড় খোলার খেলা শুরু হতে সোমনাথের অস্বস্তি শুরু হলো। ছেলেরা জামা খুললে সেটা খুব অস্বাভাবিক নয়, কিন্তু মেয়েরা যদি জামা খুলে মানে টি শার্ট খুলে শুধু অন্তর্বাসে ঘোরাঘুরি করে, সেটা সোমনাথের মতো ছেলের পক্ষে হজম করা সহজ নয়। দীপশিখা এই খেলায় যথেষ্ট অভিজ্ঞ, কিন্তু সোমনাথের সামনে আজকের ঘটনা এসে যে খুব স্বস্তিতে নেই সেটা সোমনাথ বেশ বুঝলো। ছেলে মেয়েগুলো মুখে বলেছিল তারা দীপশিখাকে আজ আর ঘাঁটাবে না, কিন্তু নেশা জমে যেতে আর দীপশিখাকে চুপ থাকতে দেখে তারা দীপশিখার ওপর ঝাঁপিয়ে পড়ল। দীপশিখা এতক্ষণ ভাবছিল কি কুক্ষণেই সে সোমনাথের সঙ্গে মজা করেছিল। পার্টি যে শুধু মাটি হলো তাই না, তার যে বন্ধু মহলে কর্তৃত্ব ছিল সেটাও আজ যেতে বসেছে। অন্যদিন তার নেতৃত্বেই চলে পার্টির হুল্লোড়, আর আজ কিনা তার নীরবতার সুযোগে বন্ধুরা তাকে নিয়ে মজা শুরু করলো। 4জন ঝাঁপিয়ে পড়ে তার জামা খুলতে শুরু করলে দীপশিখা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু 4জনের সঙ্গে সে পেরে উঠবে কেন? সোমনাথ শুধুই নীরব দর্শক। তবে অস্বস্তির সঙ্গে এবার তার ভয় হতে শুরু করলো। বুঝে উঠতে পারলো না এই মাতালগুলোর নেক্সট স্টেপ কি হতে পারে। টানা হাজরাতে যখন দীপশিখার ঊর্ধ্বাঙ্গে আর কিছু নেই, সোমনাথ সুরসুর করে কেটে পড়বার চেষ্টা করলো। দীপশিখার সঙ্গে লড়াইতে জিতে মাতাল গোষ্ঠী তখন আরো পাগলা। সোমনাথ পালাতে চেষ্টা করছে দেখে তারা দীপশিখাকে ছেড়ে সোমনাথের উপর ঝাঁপিয়ে পড়ল। দীপশিখা আর স্থির থাকতে পারল না, চিৎকার করে বলল,
ওকে তোরা ছেড়ে দে। অপুর সঙ্গী অন্য ছেলেটা প্রতীক, যার নাম, সে বলল, সতীপনা হচ্ছে। আজ তুই আর তোর কলিগ সেক্স করবি আর আমরা দেখব লাইভ পর্ন। অনেক দিন দেখা হয়নি। কিছু না ভেবে দীপশিখা হাতের গ্লাসটা ছুঁড়ে মারল প্রতীকের দিকে। গ্লাসটা প্রতীকের গায়ে লাগলো না, কিন্তু সেটা থেকে নিজেকে সরাতে গিয়ে ঘুরে পড়ে গেল প্রতীক, আর পড়ার সময় মাথা ঠুকে গেল এক টেবিলের কোণায়। রক্ত, রক্ত, রক্ত দেখে সবাই ভয়ও পেয়ে গেল। এদিকে পড়ে গিয়ে প্রতীক পুরো স্থির, জ্ঞান হারিয়েছে। সোমনাথের মনে হলো প্রতীক বোধহয় মারা যাচ্ছে। তবে কি একটা খুনের সাক্ষী হয়ে পড়ল সে? এক খুন লুকোতে আরো খুনের কি প্রয়োজন হয়ে পড়বে? খুনের গল্প খুঁজতে এসে সেও কি খুনিদের সঙ্গী হয়ে গেল? এরপর ঘটনা কোন দিকে এগোবে সেটা সোমনাথের কল্পনা শক্তির বাইরে। গল্প খুঁজতে খুঁজতে সে যে গল্পের এক চরিত্রে পরিণত হয়েছে, সেটা কিছুটা হলেও সোমনাথ বুঝতে শুরু করলো।